যদি কালকের ক্লাসের কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, সেটা আমরা ক্লিয়ার করে আমরা এগোবো, নইলে আজকে ক্লাস আমি স্টার্ট করব। কালকের আমরা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানদের আগমনে ভারতে তারা কিভাবে এসছিল, কেন এসছিল, এগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। যে পর্তুগিজরাই আর কি গত ক্লাসের, আমাদের আগের ক্লাসের মেন টপিক ছিল, যে ওরা কিভাবে এলো, এখানে কিভাবে বসতি গড়ে তুললো, কিভাবে ধীরে ধীরে ভারতের উপরে ওরা নিজেদের দখল আনলো, এগুলো আমরা গতকাল আমরা পড়েছি। ওকে, আজকের মেনলি আমরা দেখব যে বাকি যে ইউরোপিয়ান গুলো আছে, ডাচ বলো, মানে নেদারল্যান্ডের যারা লোক তাদেরকে ডাচ বলা হয়, ইংরেজ বলো বা ফ্রেঞ্চ বলো, এরা কিভাবে এসছে। এবং একটা জায়গায় আমরা কি জানি, যখন আমরা দেখব একটা জায়গাতে অনেকগুলো বিজনেসম্যান থাকবে, তখন নিশ্চয়ই সেখানে কি হয়, নিশ্চয়ই সেখানে কম্পিটিশনের অ্যারাইজ হয়, এবং নিশ্চয়ই সেখানে ধীরে 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 মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা শত্রুতা তৈরি হয়, তাই না? তাহলে এখানেও নিশ্চয়ই তাই হবে, কেননা সবাই কি করতে এসছে, সাম্রাজ্য দখল করতে এসছে নাকি বাণিজ্য করতে এসছে? স্যার, আমরা গত ক্লাসে পড়লাম মেনলি তাদের যে উদ্দেশ্য ছিল সেটা ছিল ট্রেড, মানে এখান থেকে পয়সা ইনকাম করা, বাণিজ্য করা। ওকে, চলো আমি তাহলে কিছু প্রশ্ন ধরি, দেখি তোমরা গত গত ক্লাসে কে কিভাবে ভালো করে পড়েছো এবং কতটা ভালো করে পড়েছো। একটু রিভিশন করে নি নাকি ক্লাস স্টার্ট করব, কোনটা করবো বলো? একটু পড়া ধরি, হ্যাঁ, চলো দেখি দু একটা কোশ্চেন আমি তোমাদেরকে ধরি, তোমরা পরের দিন থেকে আমি কোশ্চেন নিয়েও নেব। ওকে, আচ্ছা, কোন পর্তুগিজকে দ্য নেভিগেটর বলা হয়েছিল? এনিওয়ান? গত ক্লাসের আমি রিভিশন করাচ্ছি, বলো কোন পর্তুগিজ? প্রিন্স হেনরি। প্রিন্স হেনরি। প্রিন্স হেনরি। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা একবার এসেছিল, আই থিঙ্ক ডাব্লিউবিসিএস এ এসেছিল, যে কোন কার নেতৃত্বে ভাস্কো ডা গামা ভারতে এসেছিল, কোন পর্তুগিজের নেতৃত্বে? এনিওয়ান? স্যার ম্যানুয়েল দি ফার্স্ট। ম্যানুয়াল দি ফার্স্ট, ভেরি গুড। স্যার আচ্ছা, কালকে একটা কোশ্চেন বলেছিলেন, ওই হ্যাঁ ভাস্কো হ্যাঁ দা গামার জাহাজের নাম, হ্যাঁ ওটা কি ওটা, সাও গ্যাব্রিয়েল? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। বা ওটাকে তুমি ছোট করে বলতে পারো যে গিবারেল, ঠিক আছে, GIBAREL, গিবারেল। এটা সবাই নোট করে নেবে, যেটা ভাস্কো ডা গামা যে জাহাজে করে এসেছিল সেটা হলো গিবারেল। ওকে, চলো নেক্সট, আমাকে একটু বলো কেপ অফ গুড হোপ, এটা আমরা জানি আফ্রিকার সাউথ পয়েন্ট, এর অপর নাম কি? এটা তোমাদের থিওরি নোটে আমি দিয়েছি, বলো দেখি। এর অপর নামটা কি? মোসেল বে। নো 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 নো, আর কেউ? দেখবে নোটে আছে, বা তোমরা নোটও করে নিতে পারো, কেপ অফ স্টর্মস। আচ্ছা, কেপ অফ স্টর্ম কেন হলো ওর কেপ অফ গুড হোপের অপর নামটা? কেউ বলতে পারবে? কালকের গল্প কার কার মনে আছে? কেপ অফ গুড হোপের নামটা কেপ অফ স্টর্মস মানে ঝড়, এটা কেন দিয়েছে? কারণ স্যার যখন ওই ওই বলো। যখন ঝড় হচ্ছিল জাহাজটা হ্যাঁ ওইখানে গিয়ে পৌঁছেছিল, হ্যাঁ, ওই ভেরি জন্য গুড। কি? হ্যাঁ, ওই জন্যই, কেননা ঝড় না হলে ও ভেবে নিত কি ওটাই সাউথ পয়েন্ট, তাই না? ঝড় হয়েছে বলেই ও কিন্তু ভেসে 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 দক্ষিণতম বিন্দুতে পৌঁছেছিল, আর তাই জানতে পেরেছিল। তো ঝড়ের কারণেই ওটা হয়েছিল বলে ওটার অপর নাম হলো কেপ অফ স্টর্মস, রাইট? চলো, আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা বলো, পর্তুগিজরা কোথায় প্রথমে মানে ফ্যাক্টরি বা কারখানা উৎপাদন করে? কোথায়? স্যার কালিঘাটে। কালিকটে। ওকে, নেক্সট আমাকে বলো, কোন ভাইসরয় সর্বপ্রথম, পর্তুগিজদের মধ্যে কোন ভাইসরয় সর্বপ্রথম ফ্যাক্টরি উৎপাদন বা দুর্গ উৎপাদন করেছিল?
স্যার ফ্যাক্টরি তো প্রথম পেড্রো অ্যালভেরাজ ক্যাব্রাল তিনি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিটা বাদ দাও, দুর্গটা বলো, কে প্রথম দুর্গ উৎপাদন করেছিল? আলবুকার্ক। আর আলমিডা সম্পর্কে, আলমিডা কোন নীতি চালু করেছিল? ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি, ভেরি গুড। চলো, সো এটা আমাদের একটা ছোট্ট রিভিশন ছিল। নেক্সট আমরা আমাদের এই ক্লাসে আমরা কন্টিনিউ করব, রাইট? চলো, তো আমরা কালকে পর্যন্ত কি দেখলাম? আমরা কালকে পর্যন্ত দেখলাম যে আমাদের পর্তুগিজরা এসছে, বাকি এবার আস্তে আস্তে আমরা যে অন্যান্য ইউরোপিয়ান গুলো আসবে আমরা তাদেরকে নিয়ে আমরা পড়বো আজকের। Okay, চলো নেক্সট। পর্তুগিজদের পরে আগে প্রথমে আমি তোমাদের এটা দেখাই, কোথায় গেল, এই একটা ম্যাপ দেখাই। হ্যাঁ, এই যে ছিল, এটা ছিল পুরো ইউরোপিয়ানদের ম্যাপ। প্রথমে কারা এসেছিল? প্রথমে এই যে আছে পর্তুগাল না, এখানে আছে স্পেন। ওকে, এখানে কে আছে আমাদের? এখানে আছে স্পেন, ঠিক আছে। যেহেতু স্পেন ভারতে আসেনি তো ওরা আমাদের কনসার্ন নয়। পর্তুগাল প্রথমে এসেছিল, তারপরে এসেছিল নেদারল্যান্ডের লোকেরা। এরা কোথায় দেখো, এই যে ম্যাপের মধ্যে ক্লিয়ার করো, ঠিক আছে। স্পেন আর নেদারল্যান্ডের লোকেশনটা ভালো করে নজর রাখো, ঠিক আছে। কেন? কারণ এই যে আমরা এর আগে হল্যান্ড বলতাম, হল্যান্ড, তারপরে এটার নাম হলো নেদারল্যান্ড, আগে এটাকে ডাচ বলা হতো, ডাচ। এই যে ডাচ, এই দেশটা একসময় স্পেনের আন্ডারে ছিল। যেমন আমাদের দেশ একসময় ইংরেজদের অধীনে ছিল, ইংরেজরা এখানে শাসন করত, তেমন হল্যান্ডকে একসময় স্পেন কবজা করে রেখেছিল। ওকে, পুরো হল্যান্ড দেশটাকে কবজা করে রেখেছিল, ঠিক আছে। সো এটা ছিল গল্প। আর এখানে কে আছে? এখানে আছে ইউকে, আমাদের ইংলিশরা আছে এখানে, এটা আমরা পড়বো তারপরে। আগে আমরা দেখি পর্তুগিজদের পরে, তাহলে আমাদের সেকেন্ড পজিশনে কে আসছে? পর্তুগিজদের পরপরই সেটা আসছে হল্যান্ড। হল্যান্ড দীর্ঘদিন যাবৎ স্পেনের আন্ডারে ছিল, ঠিক আছে। 1581-তে হল্যান্ড কি হয়? হল্যান্ড ইন্ডিপেন্ডেন্স হয় স্পেনের থেকে। তারপরে হল্যান্ডের যে লোকেরা ছিল, হল্যান্ডের যে বাণিজ্য করার মেন্টালিটি, যে সমস্ত বণিকরা ছিল, বাইরে গিয়ে অন্যান্য দেশে গিয়ে বাণিজ্য করব, যারা বিশ্বের খবরাখবর রাখছে, তারা দেখলো যে পর্তুগাল দুর্দান্ত প্রফিট করছে ভারতে বাণিজ্য করে। তো তারা কি করলো? হল্যান্ডের লোকেরাও নিজেদের ইকোনমিক্যাল কন্ডিশন তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য ওরা বলল আমাদের বাইরে গিয়ে বাণিজ্য করতেই হবে, আর তার জন্য আমাদের দরকার নাভাল এন্টারপ্রাইজ, মানে নৌবাহিনীদের সরকার কি করবে, উদ্যোগ বা বিভিন্ন উদ্যোগ পন্থারে কি করবে, ওদের টাকা পয়সা দেবে যাতে ওরা বাইরে গিয়ে বাণিজ্য করতে পারে এবং দেশের ইকোনমিক্যাল কন্ডিশনটা ধীরে ধীরে গ্রো আপ করতে পারে, রাইট? তো এই কারণে হল্যান্ডের লোকেরা ভারতমুখী হওয়ার কথা ভাবলো। এবার চলো আমরা পর্তুগালে কি দেখলাম, পর্তুগালের প্ল্যানিংটা কেমন ছিল। বলবে স্যার পর্তুগালের প্ল্যানিংটা ছিল, এই যদি আমাদের আফ্রিকা মহাদেশ হয়, এই যদি আমাদের আফ্রিকার, এই ছিল আমাদের ইন্ডিয়া, পর্তুগালের যে প্ল্যানিংটা ছিল স্যার, ও প্রথমে এখানে আছে। প্রথমে ওদের উদ্দেশ্য ছিল ওয়েস্টার্ন পয়েন্টটা খোঁজা। কেন? কারণ যখনই ওয়েস্টার্ন পয়েন্ট ওরা খুঁজে নেবে, তারপরে এখান থেকে ধীরে ধীরে নিচে নেমে ওরা কোথায় যাবে? ওরা খুঁজবে সাউথার্ন পয়েন্ট খুঁজবে, তারপরে আবার এখান থেকে থার্ড বারে এখান থেকে চলে যাবে সেটা ভারতে। মানে ওরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ওরা এগোচ্ছিল। এবার যেহেতু রাস্তাটা পুরোপুরি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, রাস্তাটা আবিষ্কার হয়ে গেছে, তখন এ ভাবলো ডাচ যারা ছিল, হল্যান্ডের যে কোম্পানিটা ছিল, ভিওসি বলে ওদের ভাষায় নাম আছে, এটা থিওরি নোটে পেয়ে যাবে। ওদের যে কোম্পানিটা বাইরে গিয়ে বাণিজ্য করবে, সেই কোম্পানিটার শর্ট ফর্ম হলো ভিওসি, ঠিক আছে। এটা ওদের ভাষার একটা নাম আছে, বা এটা তোমরা নোটে পেয়ে যাবে। তো সেই ভিওসি কোম্পানি, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি আমরা শর্ট ফর্ম বলি, তেমন ভিওসি। ওকে, তো ভিওসি কোম্পানিটা কি করলো? ওরা দেখলো এই যে হল্যান্ড, দেখো এই যে দেখতে পাচ্ছ না, এই যে হল্যান্ড, ঠিক আছে। ও বলল আমরা এখান থেকে অনেকগুলো আমরা শিপ ছাড়বো দেশ থেকে, ঠিক আছে। এবং অনেকগুলো শিপ ছাড়তে শেষমেশ একটা শিপ গিয়ে কোথায় পৌঁছালো?
এরা কিন্তু ভারতে আসাতে পক্ষপাতী ছিল না, কারণ ভারতে তো অলরেডি পর্তুগিজরা মানে একটা কবজা করে রেখেছে না, তো ভারতে গিয়ে লাভ নেই, সেরকম জায়গা তৈরি করতে পারবে না। তাই কি করলো এরা, হ্যাঁ অমিত আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। তো এরা কি করলো, এখানে যে ইন্দোনেশিয়া দ্বীপ আছে না, ইন্দোনেশিয়া মালয়েশিয়া, এই দ্বীপটাতে গিয়ে এরা উঠলো। ঠিক আছে, এই দ্বীপটাতে বলা হয় মালায়া আর্কিপেলাগো। আর্কিপেলাগো মানে হলো কি, অনেকগুলো দ্বীপের একটা পুঞ্জ, মানে দ্বীপপুঞ্জ। এটা তোমাদের ইংলিশ ওয়ান ওয়ার্ডেও পড়ে, আর্কিপেলাগোর মানে কি, গ্রুপ অফ মেনি আইল্যান্ড। ওকে, তো এখানেও ভারতে সেম যেমন মশলা বিক্রি হতো, এখানেও পাওয়া যেত। ইন্দোনেশিয়া এরিয়া, ইন্দোনেশিয়া মালয়েশিয়া। তো ওরা ইন্ডিয়াতে না গিয়ে ওরা এই জায়গাটা টার্গেট করলো, যে আমরা এই জায়গাটাতে গিয়ে কবজা করবো, রাইট? কেননা এটাকে বলা হতো স্পাইস আইল্যান্ড। এখানে তোমরা পেয়ে যাবে স্পাইস আইল্যান্ড, ঠিক আছে, ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়া এরিয়াটিকে। নেক্সট, এবারে যখন ওই জায়গাটা খোঁজটা পেলো হল্যান্ড থেকে, যখন আলটিমেট ওই জায়গার খোঁজটা পাওয়া গেল, ওয়েট করো তো একটু, হ্যাঁ, হল্যান্ড থেকে যখন এবারে ওই জায়গার খোঁজটা পাওয়া গেল, তখন কি হলো, তখন হল্যান্ডের যে সরকার ছিল সে বলল, ঠিক আছে আমি তোমাদের একটা কোম্পানি তাহলে গঠন করে দিই, কেননা তোমরা কোথায় বিজনেস করবে এরিয়াটার খোঁজও পেয়ে গেলে, রাস্তাও জেনে গেলে, এবার তোমাদের অফিসিয়ালি একটা কোম্পানি তৈরি করতে হবে। সেই কোম্পানির নাম হলো ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ দ্য নেদারল্যান্ড। ওকে, এটার ওদের ভাষার যে নামটা, ওটার শর্ট ফর্ম হলো ভিওসি। ওকে, চলো, সেটা কবে গঠিত হলো, সেটা হলো 1602 সালে। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখানে কি ব্যাপার আছে, ওদের যে ডাচ কোম্পানিটা ছিল, মানে যে নেদারল্যান্ড সরকারটা ছিল, ও পুরোপুরি না এই কোম্পানিকে ফ্রি করে দিল, যে ভাই তুমি গিয়ে বাণিজ্য করতে পারো, বিজনেস করতে পারো, তুমি গিয়ে যুদ্ধ করতে পারো নিজের জায়গা দখলের জন্য, তুমি কোনো দেশ দখল করতে পারো, ঠিক আছে, তুমি কোনো কান্ট্রি দখল করতে পারো, নেদারল্যান্ডের সরকার তোমাদের কাজের ভিতরে ইন্টারফেয়ার করবে না। ইট মিনস দ্যাট ইটস আ প্রাইভেট কোম্পানি। তো এখানে আমাকে কেউ বলতে পারবে, পর্তুগালের যে কোম্পানিটা ভারতে এসে বাণিজ্য করত, ইট ওয়াজ তোমার প্রাইভেট কোম্পানি অর এ কোম্পানি, মানে পাবলিক কোম্পানি, মানে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট ছিল। গভর্নমেন্ট ছিল। কেননা যখনই ভাস্কো ডা গামা জানতে পেরেছিল ওখানে গিয়ে প্রচুর লাভ হচ্ছে, তখন প্রচুর প্রাইভেট লোক নিজেদের জাহাজ রওনা দেওয়ার জন্য মানে উৎসাহী ছিল। তো দেশের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে গিয়েছে। তখনই ম্যানুয়েল দি ফার্স্ট কি বললো, যে কেউ ইচ্ছে করলে যেতে পারবে না, পর্তুগাল থেকে সেই যাবে যাকে পর্তুগাল গভর্নমেন্ট পারমিট করবে। কিন্তু এখানে ডাচ গভর্নমেন্ট উল্টো সুর দিল। ডাচ গভর্নমেন্ট কি বলল, যে তোমরা গিয়ে কি করবে না করবে সেটা আমরা ইন্টারফেয়ার করব না, যেহেতু তুমি আমার দেশের কোম্পানি, তাই আমাকে একটা, যেটা আমি ধার্য করব সেই টাকাটা আমাকে দিতে হবে, সেই ট্যাক্সটা আমাকে দিতে হবে, রাইট? তো ইট ওয়াজ দ্য হিস্ট্রি, ছিল এটাই ছিল ডাচ কোম্পানির হিস্ট্রি। চলো নেক্সট কি হলো, তাহলে ডাচ কোম্পানি গঠন হয়ে গেল। এবারে ডাচ কোম্পানি কি করলো, হল্যান্ড কি করলো, হল্যান্ডের সরকার ওই ডাচ কোম্পানিকে 20 বছরের জন্য বাণিজ্য করার রাইট দিয়ে দিল। 20 বছর, যে তুমি নিশ্চিন্তে 20 বছর বাণিজ্য করো, আমি তোমার কাজের মধ্যে ইন্টারফেয়ার করব না, আনলেস অর আনটিল তুমি আমার পয়সা ঠিকঠাক দিচ্ছ কিনা, পাতি বাংলা ভাষায়, ঠিক আছে। চলো, এবারে ওরা এখানে তো গিয়ে বাণিজ্য করলো। ফার্স্ট ওরা যখন এই মালাইকা আর্কিপেলাগো ছাড়া ইন্ডিয়ার দিকে যখন ওরা নজর দিল, ইন্ডিয়াতে ওরা সর্বপ্রথম মুসলিপট্টনামে ওরা, মানে যেটা এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশের মধ্যে, 1605 সালে ওরা ফ্যাক্টরি তৈরি করলো। তাহলে আমরা পর্তুগালের সময় পড়েছি কালিকটে তৈরি করেছিল, আর এখানে কোথায় করলো, মুসলিপট্টনমে, যেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে। কারা? ডাচরা, ঠিক আছে। ভারতের মধ্যে ওরা প্রথম এই জায়গাটাতে কিন্তু মানে নেদারল্যান্ডের লোকেরা ফ্যাক্টরি তৈরি করলো। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে পর্তুগালটা কি এখানে ফ্যাক্টরি আগে থেকে করে রেখেছিল ওদের জন্য? এনিবডি? এনিওয়ান?
কাদের জন্য স্যার? আরেকবার কোয়েশ্চেনটা পর্তুগালরা, বলুন। মানে পর্তুগালরা নিজেদের জন্য কি এখানে ওরা ফ্যাক্টরি তৈরি করেছিল মছলিপট্টনমে? না স্যার, ওরা মানে অন্ধ্রপ্রদেশে করেনি তো। ওরা অন্ধ্রপ্রদেশে করেনি, পরে করেছিল হয়তো, কিন্তু আশেপাশে নিশ্চয়ই করেছিল, তাই না? আশেপাশে তো করেই ছিল। এবারে যখন এরা মছলিপট্টনমে ফ্যাক্টরি তৈরি করলো, কেননা ওইখানে ততদিন পর্যন্ত পর্তুগালরা এন্টার করেনি, সেই কারণে ওরা ওখানে এন্টার করলো। কিন্তু স্টিল পর্তুগালদের তো একটা মনে একটা ইনসিকিউরিটি ক্রিয়েট হবে যে আর একজন ইউরোপীয়রা এসছে, আমরা এখানে একাকী মনোপলি চালাচ্ছি, মানে এক নায়কতন্ত্র চালাচ্ছি, এরা তো আবার আমাদের এলাকার লোক এখানে চলে এসছে আবার। তো একটা শত্রুতা তো ধীরে 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 গ্রো আপ করছে, এনিমিটি একটা গ্রো আপ করছে ডাচ আর পর্তুগালদের মধ্যে। ওকে, চলো। সো আমি ওটাই যেটা বলছিলাম সেটাই। দেখো 1605 সালে কি হলো? 1605 সালে আমাদের সরি, এরা কবে এসছিল? এরা তোমার এসছিল যেটা, সেটা হলো 1602 সালে। হ্যাঁ, 1605 সালে, 1605 না সরি, এখানে মেনশন করা হয়নি, 1606 সালে এসেছিল, ঠিক আছে? তো আমরা 5 থেকে নিলাম। 1605 সালে আপাতত এটা তুমি ভুলে যাও, ঠিক আছে? আপাতত এটা তুমি ভুলে যাও। কারা আছে? পর্তুগালরা আছে আর ডাচরা আছে। এখন ইন্ডিয়াতে এই দুজন আছে। তো 1605 সাল থেকে আর 1663 সাল পর্যন্ত এই যে ডাচ কোম্পানি পর্তুগালদের উপর বিরাট ডমিনেট চালিয়েছে, বিরাট, পর্তুগালকে বিরাট ডমিনেট করেছে, ঠিক আছে? যে মানে সমস্ত যুদ্ধে ওদেরকে হারিয়ে দিচ্ছে, ওদের ফ্যাক্টরি ছিনিয়ে নিচ্ছে। মানে এই এরিয়াটা কি হলো, 1605-এর আগে পর্যন্ত কেবল পর্তুগিজরা ছিল ভারতে, 1605-এর পরে পর্তুগিজ প্লাস ডাচ দুজনই চলে এসছে, ফলে ভীষণ একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এর মাঝে এটা কেন আছে না, এর মাঝে 1607 সালে এখানে এন্ট্রি হয় ইংল্যান্ডের। তো এদের শত্রুতার মধ্যে এও কিন্তু যোগদান করেছিল, সেটা আমরা পরে পড়বো, ঠিক আছে? তাহলে 1605 থেকে 1607 এই দু বছরের জন্য কেবল দুটো শক্তি ছিল, পর্তুগিজ আর ডাচ। আর 1607-এ এন্ট্রি কার হলো? এন্ট্রি হলো ব্রিটিশদের। তো এরপর থেকে এই এরিয়াটা পুরো ভারতে তিনটে শক্তি ছিল, পর্তুগিজ, ডাচ আর ইংলিশ। তিনজনের মধ্যে এবার মারপিট হবে, যে যেটা যখন পারবে কবজা করবে। ওকে, এই ছিল সিনারিও। কারণ এবার আমি তোমাদের বোঝাতে চাইছি এটাই, যে এবার একটা ভারতে বাণিজ্য নিয়ে অশান্তির তৈরি হওয়ার সময় চলে এসছে, ঠিক আছে? এটা ছিল ডাচদের কাহিনী, ঠিক আছে? বাকি যে ছোটখাটো যেগুলো ফ্যাক্ট আছে সেগুলো তোমরা নোটে পেয়ে যাবে। মেনলি ডাচদের স্টোরি ছিল এটাই, যে ওরা 1663 সাল পর্যন্ত কিন্তু ভীষণ ডোমিনেট করেছে ভারতে, ইংরেজদেরকেও হারিয়ে দিয়েছে, পর্তুগালদেরকেও হারিয়ে দিয়েছে, ঠিক আছে? সেটা আমরা আগামীতে পড়বো। তাহলে ওরা ভারতে কবে এসেছিল? 1605 সালে, ঠিক আছে? নেক্সট চলো। এবারে স্যার আমরা দেখলাম পর্তুগিজরা কি করে এসছে, আমরা দেখলাম ডাচ কি করে এসছে। স্যার হোয়াট অ্যাবাউট ইংরেজরা কি করে ভারতে এলো, এর হিস্ট্রিটা কি আছে? চলো এবার দেখি আমরা। 1578-এ আমরা একবার ফিরে যাই। 1578-এ একটা ইনসিডেন্ট ঘটেছিল। কি ইনসিডেন্ট? একবার এক পর্তুগিজ তার জাহাজ নিয়ে ইন্ডিয়া থেকে পর্তুগালে ফেরত যাচ্ছিল, ঠিক আছে? কবে? 1578 সালে। তখন মাঝপথে ইংল্যান্ডের একটা মানে ডাকাত জলদস্যু, তার নাম হলো ফ্রান্সিস ড্রেক্স, এই জাহাজের উপরে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে যাবতীয় সমস্ত মালপত্র কি করে? নিজে লুট করে নেয়, ঠিক আছে? এবং এর সাথে সে আর একটা জিনিস পেয়েছিল, সেটা কি? এর সাথে সে পেয়েছিল এই যে নকশাটা, এটা কি নকশা? এটা সেই নকশা যে নকশাতে বলা আছে পর্তুগাল থেকে ইন্ডিয়াতে কি করে যাওয়ার রাস্তাটা বলা আছে, কি করে যাবে। এই নকশাটা কার হাতে চলে গেল তাহলে? ফ্রান্সিস ড্রেক্সের হাতে চলে গেল। কবে? 1578-এ। ওকে, 1578-এ ফ্রান্সিস ড্রেক্সের হাতে একটা নকশা চলে গেল, যে পর্তুগাল থেকে ইন্ডিয়াতে কি করে আসা যায়। অন্যান্য মাল তো লুট করলো, তার সাথে এই নকশাটাও পেয়ে গেল। তো 1578 থেকে 80 এই 2 বছর। এবার দেখো, শুধু নকশায় তো খাতা কলম, তোমাকে আমি যদি বলি যে তোমাকে আমি একটা ম্যাপ ধরিয়ে দেব, ঠিক আছে? তুমি এখান থেকে
মানে পায়ে হেঁটে ওই ম্যাপ ধরে ধরে তুমি আমেরিকা পর্যন্ত ঘুরে আসবে। যতই হোক তুমি তো মাঝপথে সমস্যায় পড়বেই। তুমি একটা আন্দাজ করতে পারো, বাট তুমি তো এক্সাক্ট একবারে তুমি লক্ষ্যে পৌঁছাবে এটা তো গ্যারান্টি কেউ দিতে পারবে না, না? কারণ এত বিশাল সমুদ্র, মাঝপথে কত ঝড় আসবে, কত কি আসবে, ঠিক আছে? তো 1578 থেকে 1580 পর্যন্ত ফ্রান্সিস ড্রেক্স ওই নকশাটার উপর ভিত্তি করে প্রচুর বার চেষ্টা করেছে ইন্ডিয়াতে যাওয়ার, কিন্তু প্রায় সময়ও ইন্ডিয়া না গিয়ে অন্য কোনো দেশে উঠে পড়েছিল। ঠিক আছে? 1580 পর্যন্ত ভীষণ চেষ্টা করেছিল। এরপরে কি হলো? 1588 সালে আর একটা ইনসিডেন্ট হলো। 1588 সালে সেম ভাবে ইংরেজদের একটা জাহাজ স্পেন, এবার এবার তোমরা বলো, যখন পর্তুগিজ ইন্ডিয়াতে বাণিজ্য করছে, তখন স্পেন কোথায় বাণিজ্য করছে? এনিওয়ান? কোন দিকে বাণিজ্য আমেরিকা। করছে? আমেরিকার দিকে বাণিজ্য করছে। তাহলে দুটো শক্তি মেনলি আমরা দেখছি, যে পর্তুগিজ ইন্ডিয়ার থেকে বাণিজ্য করছে, আর ওদিকে স্পেন আমেরিকার দিকে বাণিজ্য করছে। আমরা আগের দিনে দেখেছি দুজনের এরিয়া ভাগ ভাগ ছিল। তো মেনলি দুটো তখন শক্তি পাওয়ারফুল ছিল, মানে দুটো দেশ তখন ওয়াটারে পাওয়ারফুল ছিল, ওয়াটারওয়েতে, পর্তুগিজ আর স্পেন। তো ফ্রান্সিস ড্রেক্স তো একবার পর্তুগিজদেরকে হারিয়ে দিল, আর একবার অন্য আর একটা ইংল্যান্ডের জাহাজ কি করলো, স্পেনদেরকেও হারিয়ে দিল। ঠিক আছে? এর ফলে কুইন এলিজাবেথ ভীষণ খুশি হলো, যে এরা এটা মনে করতে লাগলো যে বর্তমানে যে দুটো পাওয়ারফুল আছে জলপথে, আমরা কিন্তু তাদেরকে অনায়াসে হারিয়ে দিতে পারছি। তাহলে আমরা কেন না এবার একটু ইন্ডিয়ার দিকে যাওয়ার চেষ্টা করি, তাই না? কেননা মোটামুটি আমাদের সমস্ত লোকেরা জলপথে মাস্টার হয়ে গেছে। তো ও কি বললো, কুইন এলিজাবেথ তখন ওখানে রানী ছিল, ঠিক আছে? কুইন এলিজাবেথ বলল, ঠিক আছে, আহ, আমি একটা ট্রেডিং কোম্পানি ওপেন করার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। একটা অর্ডার, নিউজ পেপারে একটা অর্ডার দিয়ে দিল, সমস্ত কোম্পানি লোকেরা আসলো, বণিকরা, ম্যাডাম আমাকে দিন, আমাকে দিন। তো একটা কোম্পানি বানিয়ে দিল। কি কোম্পানি? গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস লন্ডন ট্রেডিং ইন ইস্ট ইন্ডিজ। ঠিক আছে? কোনো এক ব্যক্তি সেই কোম্পানিটা লিজে পেলো। সেটা কবে পেলো? 1599 সালে। কিছু কিছু বইয়ে তুমি দেখবে 1600 সালে। ঠিক আছে? এই কোম্পানিটা একটা ব্যক্তির হাতে দেওয়া হলো, এবং তাকে বলা হলো, আজকের থেকে তুমি ইংলিশ ট্রেডার, ইংরেজদের ট্রেডার, বা তোমার অপর নাম হলো মার্চেন্ট অ্যাডভেঞ্চারাস, মানে ইংরেজদের লোকেরা যারা সমুদ্রপথে বাণিজ্য করত, নিজেদেরকে এই বলে তারা পরিচয় দিত যে আই অ্যাম এ মার্চেন্ট অ্যাডভেঞ্চার্স। ঠিক আছে? চলো, তাহলে এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা? এবং আরেকটু বলে দিই, এটা কবে হলো তাহলে? 1599-এ এই অর্ডারটা দেয়া হলো, যে এই কোম্পানিটা গঠন করে দেয়া হলো। আর এই কোম্পানিকে দেখো একটা পিটিশন বা একটা অর্ডার করে দেয়া হলো, কি মানে কুইন এলিজাবেথ একটা অর্ডার করে দিলেন। সে অর্ডারে কি ছিল? যে এই কোম্পানিকে আমি 15 বছরের জন্য দায়িত্ব দিলাম, তুমি গিয়ে ইন্ডিয়াতে গিয়ে বাণিজ্য করবে, এবং ইন্ডিয়া থেকে এখানে এসে এখানে মালপত্র এনে বিক্রি করবে, যা লাভ হবে আমাকে দেবে এবং তুমি নেবে, সেটা একটা ওদের মধ্যে হিসেব ছিল। ওকে? এবং 1600 সালে কি হলো? আহ ইংল্যান্ড ইংরেজ থেকে এই কোম্পানি ইন্ডিয়াতে এসে পৌঁছালো। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? চলো, একটু জল খেয়ে নাও, আমি একটু খেয়ে নিই, আর তোমরা বলো এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে কিনা। ওকে, ওকে, চলো নেক্সট। এবারে তাহলে 1600 সালে ইংল্যান্ডের কোম্পানি কোথায় এলো? ইন্ডিয়াতে এলো 1600 সালে। কিন্তু এরা, তুমি এখানে আমি তোমাকে আর একটা জিনিস বলি, এই যে দেখছো কুইন এলিজাবেথ এখানে আছে, ঠিক আছে? কুইন এলিজাবেথের সময়কাল কি ছিল? সময়কাল ছিল 1558 থেকে 1603। অদ্ভুত ভাবে দেখো, যেই সময় ইংল্যান্ডে কুইন এলিজাবেথ ফার্স্ট ছিল, সেই সময় ভারতে ছিল সম্রাট আকবর, মানে মুঘলদের শাসন হচ্ছিল।
ভারতের আকবরের সময়কাল মানে সময়কালও ছিল 1556 থেকে 1605। তার মানে বলতে পারো স্যার, এলিজাবেথ আর আকবরের সময়কালটা সেম। দুজন সেম সময় ভিন্ন ভিন্ন দেশে রাজত্ব করেছিল। ওকে, তাহলে আকবরের সময় মানে 1600 খ্রিস্টাব্দ আকবরের সময় পড়ছে না, আকবর তো 1605 পর্যন্ত ছিল। তো 1600 খ্রিস্টাব্দে কি হলো, ওই কোম্পানিটা গঠন হলো। 1600 খ্রিস্টাব্দে কি হলো, ইন্ডিয়াতে আসলো না, সরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এস্টাবলিশ হলো। ঠিক আছে, এবং 1606 সালে আহ ও ভারতে আসার জন্য উদ্যোগ নিল। ঠিক আছে, তাহলে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় তখন ভারতে কে ছিল রাজা? তখন ছিল আকবর। এখন কিন্তু এরা ভারতে আসেনি, এরা মনে রাখবে আকবরের সময় কিন্তু ইংরেজরা ভারতে আসেনি, আকবরের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। রাইট, চলো নেক্সট। কুইন এলিজাবেথ মারা গেল, ওর পরে এলো কিং জেমস ওয়ান। কোথায় আছে? ইংল্যান্ডের রাজা হলেন, ইংল্যান্ডের সিংহাসনে বসলেন। আর এদিকে আকবর মারা গেল, এদিকে কে বসলো? জাহাঙ্গীর আকবরের পরে সিংহাসনে মুঘল সাম্রাজ্যে বসলেন। জেমস ফার্স্টের সময়কাল দেখো 1603 থেকে 1625, আর এদিকে দেখো 1605 থেকে 1627। মানে এক্সাক্ট সেম টাইমে, যখন এখানে জেমস তখন এখানে জাহাঙ্গীর। আগেরটাই কি ছিল? যখন এলিজাবেথ তখন আকবর ছিল। এইবার 1606 সালে কি হলো, হেক্টর নামক একটা জাহাজে করে উইলিয়াম হকিন্স বলে একজন নাবিক, উইলিয়াম হকিন্স বলে একজন নাবিক আহ ভারতে এসে পৌঁছালো। ঠিক আছে, ওকে, ভারতে এসে কি করলো? ভারতে এসে পৌঁছালো। ঠিক আছে, কোথায় প্রথমে উঠলো? উঠলো সুরাটে। সুরাটে প্রথমে এসে ওরা উঠলো। তোমরা একটা অদ্ভুত জিনিস দেখো, যখনই এদিক থেকে কেউ আসছে এসে কিন্তু এই উপকূলে উঠছে। ডাচ নয় এখানে চলে গিয়েছিল, বাদ দাও, বাকিরা সবাই কিন্তু পশ্চিম উপকূলে উঠছে। ঠিক আছে, তো সুরাটে উঠলো। সুরাটে ওঠার পরে কার দরবারে চলে গেল? এখানে চলে গেল জাহাঙ্গীরের দরবারে চলে গেল কে? উইলিয়াম হকিন্স। ঠিক আছে, আহ জাহাঙ্গীরের দরবারে যখন গেল তখন কি করলো, জাহাঙ্গীরের দরবার থেকে ও রিকোয়েস্ট করতে শুরু করলো যে যেমন এখানে ডাচ পর্তুগিজরা বাণিজ্য করছে, কাইন্ডলি আমাদেরকেও বাণিজ্য করার অনুমতি দেওয়া হোক। কেননা তখন তো ইংরেজ কেবলমাত্র একটা ট্রেডার, একটা বাণিজ্যিক, ওদের কাছে কোনো পাওয়ার নেই, কোনো আর্মি নেই, কিছুই নেই। তো ওরা তো তখন যুদ্ধ করতে পারবে না, না? ওরা রাজার কাছে এসে, আর মুঘল সম্রাট তো তখন ভীষণ শক্তিশালী, রাজার কাছে এসে রিকোয়েস্ট করলো বাকিদের মতো, কিন্তু জাহাঙ্গীর খুব একটা পাত্তা দিল না। আর যখন সুরাটে উঠেছিল না, তখন সুরাটে কিন্তু স্ট্রং হোল্ড কাদের ছিল? স্ট্রং হোল্ড ছিল পর্তুগিজদের। ঠিক আছে, এটা কখনকার কথা বলছি? 1607, তুমি কিছু কিছু বইয়ে 1606 পাবে। ওকে, চলো। তো উইলিয়াম হকিন্স কি হলো? উইলিয়াম হকিন্স ফেলিওর হলো, ঠিকঠাক এখানে উনি জমাতে পারলো না। ঠিক আছে, তাই উইলিয়াম হকিন্স কি করলো? তাই উইলিয়াম হকিন্স এখান থেকে চলে গেল কোথায়? মুসলিপাটনাম, যেখানে ডাচরা মানে বিজনেস করতো, সেখানে গিয়ে 1611 সালে কি করলো, একটা বাণিজ্য করার জন্য ওখানে পৌঁছালো, এবং ওখানে গিয়ে উনি বাণিজ্য করা শুরু করলো। কিন্তু স্যার 1606 এসছে, 1611 চলে গেলেন, মাঝে কিছু ঘটনা ঘটেছে। তারপরে কি হলো, এখানে যখন ইংরেজরা এসে সুরাটের এখানে বাণিজ্য করার চেষ্টা করতে থাকলো, পর্তুগিজদের সাথে ওদের দ্বন্দ্ব বাঁধবে। তো দ্বন্দ্ব যখন বাঁধলো তখন সোয়াইলি বলে একটা জায়গা ছিল, সোয়াইলি, সুরাটের কাছে। ওখানে পর্তুগিজ আর ইংরেজদের মধ্যে ব্যাটেল অফ সোয়াইলি হলো। কেন? কিচ্ছু না, সিম্পল ম্যাটার, যে দখল করতে পারবে সে বাণিজ্য করবে। ঠিক আছে, সেই কারণে আর এদের এ ছিল মানে ইংরেজদের তখন ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন ছিল থমাস বেস্ট। থমাস রো কিন্তু নয়, থমাস বেস্ট, মনে রাখবে নামটা। ঠিক আছে, এই থমাস বেস্ট কি করলো, ভীষণ মানে নাভাল ট্রিক থাকায়, স্কিল থাকায় পর্তুগিজদেরকে উনি এই প্রথমবার কেউ জলপথে হারিয়ে দিল। তাহলে কি করলো, উইলিয়াম হকিন্সের পরে জেমস ফার্স্ট আরো একজনকে পাঠালো। তার নাম কি? তার নাম হলো থমাস বেস্ট। সে যখন সুরাটে আসলো, সুরাটে এসে সে ডিরেক্ট ভয় না পেয়ে পর্তুগিজদের সাথে যুদ্ধ করতে শুরু করে দিল, কেননা ওখানে পর্তুগিজরা ছিল।
ঠিক আছে। তো থমাস বেস্ট যখন পর্তুগিজদের সাথে যুদ্ধ করে পর্তুগিজদেরকে হারিয়ে দিল, তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর ভীষণ খুশি হলো। খুশি হয়ে কি দেখলো, যে বাবরে, ইংরেজদেরকে তো আমি হালকাভাবে নিচ্ছিলাম, এ তো পর্তুগিজদেরকেও হারিয়ে দিয়েছে। তো আমাদের আহ জাহাঙ্গীর তিনি হয়ে গেলেন ইমপ্রেসড। ইমপ্রেসড হয়ে যাওয়ার পরে উনি কি করলো, উনি গুজরাটে ফ্যাক্টরি খোলার, মানে সুরাটে ফ্যাক্টরি খোলার অনুমতি দিয়ে দিল কাদের, ইংরেজদেরকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। যে ঠিক আছে, তোমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছো, তোমরা এখানে একটা ফ্যাক্টরি খুলতে পারো। তাহলে ইংরেজরা সর্বপ্রথম কোথায় 1613 সালে কোথায় ফ্যাক্টরি খুললো, সেটা হলো সুরাটে। ওকে, মনে থাকবে। চলো, তাহলে সুরাটে ফ্যাক্টরি খুললো। এবার যখন ইংরেজরা সুরাটে ফ্যাক্টরি খুললো, তখন ইংল্যান্ডের যিনি আছেন জেমস ফার্স্ট, তিনি আর কোনো নাবিক পাঠালেন না, তিনি একজন অ্যাম্বাসাডর পাঠালেন, মানে অফিসিয়াল একটা ব্যক্তি। তার নাম হলো স্যার থমাস রো। এটা কিন্তু মনে রাখবে। থমাস বেস্ট কিন্তু ইনি ছিলেন নাবিক, যিনি পর্তুগিজদেরকে ব্যাটেল অফ সোয়ালি, মানে সোয়ালির যুদ্ধে হারিয়েছিল। আর এর পরে এসেছিল স্যার থমাস রো, ইনি ছিলেন একজন অ্যাম্বাসাডর। কোথায় এসেছিল, জাহাঙ্গীরের কোর্টে এসেছিল। ঠিক আছে। এবারে যখন স্যার থমাস রো জাহাঙ্গীরের কোর্টে আসলেন না, তখন সেটা কবে, সেটা ছিল 1615-তে, 1615 সালে, মানে ওদের ফ্যাক্টরি খোলার 2 বছর পরে। তখন জাহাঙ্গীরের কোর্টে আগে থেকেই পর্তুগিজরা ছিল। ঠিক আছে। তো স্যার থমাস রো কোনোভাবেই ঠিকঠাক জায়গা করতে পারছিল না। আচ্ছা, ওর আসার উদ্দেশ্য কি ছিল, এখানে নিজেদের ব্যবসাটার আরো প্রসার ঘটাতে, আরো অনেক রাজ্যে, আরো অনেক জায়গাতে যাতে ওরা ব্যবসা করতে পারে, সেই অনুমতি নিয়ে, সেই আশা নিয়ে, সেই ইচ্ছে নিয়ে, সেই স্বপ্ন নিয়ে ইংল্যান্ডের ওই লোকটা এসেছিল, স্যার থমাস রো। কিন্তু আগে থেকে পর্তুগিজরা তো জাহাঙ্গীরের দরবারে আছে, তো কোনোভাবে জায়গা করতে পারছে না। বাট স্যার থমাস রো একটা ট্রিক ছিল। স্যার থমাস রো ইনি পার্সিয়ান ভাষা জানতেন, মানে তুর্কি ভাষা, পারস্য। আর পার্সিয়ান ভাষা কি ছিল, মুঘল সাম্রাজ্যের রাজ্য ভাষা ছিল, মানে ওদের সাম্রাজ্যের মধ্যে কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল। এবার যখন স্যার থমাস রো পার্সিয়ান ভাষায় জাহাঙ্গীরের সাথে কথা বলছে, জাহাঙ্গীর ভীষণ খুশি হয়ে গেল যে ইনি ইউরোপের ব্যক্তি হলেও আমার ল্যাঙ্গুয়েজকে সম্মান করে, আমার ল্যাঙ্গুয়েজ জানে। সাপোজ মনে করো না, তুমি যখন ইউরোপে গেলে, যদি কোনো ইউরোপের ব্যক্তি তোমার বাংলা ভাষায় কথা বলে, তোমার মনটা খুশিতে নিশ্চয়ই ভরে উঠবে, বাহ, ইনি তো বাংলা ভাষা জানে। সেম ভাবে জাহাঙ্গীরও ইমপ্রেসড হয়ে গেল যে এনার সাথে তো কথা বলতে দারুণ লাগছে। পর্তুগিজরা এতদিন আসে, এখনো পর্যন্ত পার্সিয়ান ভাষা শিখতে পারলো না, আর ইনি শিখে গেল, ইনি অলরেডি পার্সিয়ান ভাষা জানে। তো এই খুশিতে জাহাঙ্গীর ইমপ্রেসড হয়ে কি করলো, আরো 3টে জায়গা, আগ্রা, আমেদাবাদ এবং বারুচ, এই, এবং এর সাথে আর একটা আছে বালাসোর, এই 4টে জায়গা ইংরেজদেরকে বললো, নাও এখানে তোমরা নিশ্চিন্তে নিজেদের বিজনেস করতে পারো। কিন্তু এখানে একটা সমস্যা ছিল। কি সমস্যা ছিল, এটা ছিল সম্পূর্ণ ভার বাড়ি, এটা কোনো লিখিত ভাবে অনুমোদন দেয়নি। ঠিক আছে, নো কমার্শিয়াল ট্রিটি সাইন্ড, কোনো কমার্শিয়াল ট্রিটি কিন্তু সাইন্ড হয়নি। ঠিক আছে, কেবলমাত্র এটা একটা ভার বাড়ি ছিল। ওকে, চলো, তাহলে ওরা একটা ভারবালি একটা অর্ডার পেয়ে গেল যে আগ্রা, আমেদাবাদ, বারুচ আর বালাসোরে আমরা ব্যবসা করতে পারি। ঠিক আছে, নেক্সট। তাহলে এবার আমরা একটু টাইম লাইন দেখে নিই। 1600 সালে প্রথম আমরা দেখলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, আর কুইন এলিজাবেথ ফার্স্ট ওদেরকে 15 বছরের জন্য একটা লাইসেন্স দিল যে তুমি গিয়ে ইন্ডিয়াতে গিয়ে ব্যবসা করতে পারো। 1607 সালে বা কোথাও কোথাও 1606 পাবে, প্রথম ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ভারতে এসে পৌঁছালো হেক্টর জাহাজ নিয়ে। ঠিক আছে, সেখানে কি হলো, ও কিন্তু কোনো কাজ এখানে করতে পারলো না, ও মসুলিপট্টনমের দিকে রওনা দিল। তারপরে 1609 সালে কি হলো, আমাদের আহ যে এই যে সময়টা ছিল, 1609 সালে তোমার এসেছিল স্যার থমাস বেস্ট। স্যার থমাস বেস্ট
এবার সুরাটে জায়গা করতে শুরু করছিল। 3 বছর একে অপরের সাথে দ্বন্দ্ব করতে 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 1612 সালে পর্তুগিজদের সাথে পর্তুগিজ ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ বেঁধে যায়। ঠিক আছে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যায়, পর্তুগিজ হেরে যায়। তারপরে কি হলো, 1613 সালে সুরাটে ফার্স্ট ফ্যাক্টরি করার অনুমোদন পেয়ে গেল, কেননা এই যুদ্ধে তারা জয়লাভ করে নিয়েছে। তো 1613 সালে যখন ফার্স্ট ফ্যাক্টরি তৈরি হলো, তারপরে 1615 সালে কি হলো, থমাস রো অ্যাম্বাসাডার রূপে ভারতে এলো। এবং যেহেতু এনার ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল ভালো, তাই জাহাঙ্গীরকে ইমপ্রেস করলো এবং 4টে জায়গায় বিজনেস করার রাইট পেয়ে গেল: বালাসোর, মুসলিপট্টনম, আহমেদাবাদ, আগ্রা, বারুচ। অলরেডি মুসলিপট্টনমে আগে থেকে ছিল, আরো 4টে জায়গায় পেয়ে গেল এক্সট্রা করে। ঠিক আছে, বারুচ, আগ্রা, আহমেদাবাদ, বালাসোর। এবং এটা এরা 1633 পর্যন্ত কিন্তু এইভাবে চালিয়ে গেছে। এবং এর মাঝে আমরা পরের ক্লাসে দেখব আরো অনেক যুদ্ধ করতে হয়েছে, বাট স্টিল এখানে ওরা 1633 পর্যন্ত বাণিজ্য করে গেছে। ওকে, এবার আমরা একটু ম্যাপে দেখে নিই কোথায় কোথায় আছে। এই যে দেখো, আহমেদাবাদ এই আছে, বারুচ এই আছে, সুরাট এসব দেখো সুরাটের কাছাকাছি। এদিকে আগ্রা আছে, এদিকে বালাসোর আছে, এদিকে মুসলিপট্টনম আছে। সুরাটে কি করেছিল, ওদের ফার্স্ট ফ্যাক্টরি ছিল। ওকে, চলো এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? এনিওয়ান? ক্লাস বোরিং লাগছে না তো? ওকে, চলো। যত নিজেদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, আমি ওই নোট ধরে একদম সাদামাটা ভাবে আমিও ওরকম যদি পড়াই, অনেকেই ওইভাবেই পড়ায়, আমি কাউকে এখানে সমালোচনা করতে বসিনি, বাট স্টিল ওভাবে তো তুমি, আমি যেটা ফিল করি ওভাবে তুমি বইয়েও পড়তে পারবে। যদি জিনিসটা পুরোপুরি স্টোরি হিসাবে না বোঝো, ঠিক আছে, তাহলে তুমি জিনিসটা না মনে রাখতে পারবে, আর জিনিসটা অনেক বেশি যখন তুমি পড়ে ফেলবে আগের গুলো ভুলে যেতে থাকবে। এই ইস্যুটা হতে থাকে। ঠিক আছে, ওই জন্য কনসেপচুয়াল যখন ক্ল্যারিটি তোমার কাছে থাকবে না, জিকে সাবজেক্টের উপরে তোমার কমান্ড তৈরি করতে সমস্যা হবে না। রাইট? ওকে, চলো নেক্সট। তাহলে আমরা ম্যাপে দেখে নিলাম এটা। এবারে ওরা যখন এখানে বাণিজ্য করার পেয়ে গেল, একটা জিনিস তুমি দেখো, ওরা তখন ফোকাস করলো কার দিকে, ফোকাস করলো মাদ্রাসের দিকে। মাদ্রাসটা কোথায় আছে, এখানে আছে, এই যে এখানে আছে মাদ্রাসটা। ঠিক আছে, এবার আমরা দেখবো যে মাদ্রাস কিভাবে পেলো, কেননা ইংরেজরা 3টে প্রেসিডেন্সি চালু করেছিল। কেউ 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 বলতে পারবে কোন 3টে প্রেসিডেন্সি ছিল ইংরেজদের আমলে? এনিওয়ান? কোন 3টে প্রেসিডেন্সি শহর ছিল? একটা হলো মাদ্রাস প্রেসিডেন্সি, একটা হলো ক্যালকাটা প্রেসিডেন্সি, আর একটা হলো বম্বে প্রেসিডেন্সি। ওকে, তো প্রথম আমরা পড়বো মাদ্রাসটা ওরা কিভাবে নিল। ঠিক আছে, তো এই যে এখানে তুমি দেখছো না, যে মাদ্রাস দেখছো এখানে তুমি, সেই মাদ্রাসটা ছিল করমণ্ডল উপকূলে। দেখছো এই যে করমণ্ডল উপকূলে ছিল এই যে মাদ্রাসটা। ওকে, এখানে বিজয়নগর সাম্রাজ্যের আরাবিদু বংশ বলে, আরাবিদু ডাইনাস্টি, আরাবিদু বংশের একজন রাজা ওখানে রাজত্ব করছিল। তার নাম হলো রাজা অফ চান্দেরি। ঠিক আছে, চান্দেরি রাজা। ঠিক আছে, এনার সাথে যখন গিয়ে ইংরেজরা গিয়ে এনাকে কনভিন্স করলো, এনাকে যেটা যেটা এনাকে রাজি খুশি করানোর জন্য করলো, ইনি খুশি হয়ে ইংরেজদেরকে মাদ্রাসটা লিজ দিলেন। লিজ, আচ্ছা লিজ মানে কি এনিওয়ান? লিজ দেওয়া মানে কি? কার কার গ্রামে বাড়ি পুকুর লিজ দেওয়া, জায়গা লিজ দেওয়া শুনেছো? লিজ দেওয়া মানে কি, কে বলতে পারবে? ভাড়া দেওয়া। হ্যাঁ, কাইন্ড অফ রেন্টাল, কিছু ভাড়া দেওয়া, কিছু এরকমও বলতে পারো। লিজ দেওয়া মানে অ্যাকচুয়ালি হলো তোমাকে এবারে প্রতি মাসে মাসে ভাড়া দেওয়ার মতো নয়, তোমাকে আমি এটা 10 বছরের জন্য, তোমাকে আমি এটা 3 বছরের জন্য দিয়ে দিলাম, তার পরিবর্তে এককালীন তুমি আমাকে টাকা দেবে এত। এটাকে বলা হয় লিজ। মানে আমি কিন্তু তোমাকে মালিকানা দিলাম না, মালিক আমি। জায়গাটা তোমার টেম্পোরারি, কিছু বছরের জন্য তুমি ব্যবহার করতে পারবে, তার বদলে তোমাকে এককালীন আমাকে কিছু টাকা দিয়ে দিতে হবে। এবার ওটাকে ইউজ করে তুমি যে প্রফিট পাবে সেটা তোমার। ঠিক আছে, মানে এটা বাণিজ্য ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করা হয়।
তাহলে মাদ্রাজ শহরটা ওদেরকে লিজে দিয়ে দিল। এবারে শর্ত কি ছিল, যে ভাই মাদ্রাজ শহর থেকে, মাদ্রাজ যে বন্দরটা আছে সেখান থেকে তুমি যা রেভিনিউ ইনকাম করবে, যা রাজস্ব ইনকাম করবে, যত টাকা ইনকাম করবে তার হাফ আমাকে দিতে হবে, রাজাকে দিতে হবে। ওরা বললো ওকে, নো প্রবলেম। তাহলে রাজা কি করলো, এককালীন কোনো টাকা কিন্তু নিল না, বললো তুমি ফ্রিতে লিজে দাও, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 10 বছরের জন্য, বাট যতদিন এখানে তুমি থাকবে তোমার প্রতি বছর যত টাকা ইনকাম হবে তার হাফ আমাকে দিতে হবে। ওরা বললো ঠিক আছে। আচ্ছা, এই যে মাদ্রাজটা ওরা কেন নিল, বা মাদ্রাজটা নেওয়ার পিছনে ওদের এ কি আছে, ওখানে ওরা কি করলো, ফর্টিফাই করলো, মানে দুর্গ নির্মাণ করলো মাদ্রাজটার পুরো চারিদিকে, মাদ্রাজ শহরটার পুরো চারিদিকে ওরা দুর্গ নির্মাণ করলো, যাতে কেউ সহজে ওটাকে অ্যাটাক করতে না পারে। ওখানে ওরা নিজেদের প্রশাসন চালু করলো, অ্যাডমিনিস্ট্রেশন চালু করলো, ঠিক আছে। এবং ওখানে ওরা নিজেদের কয়েন বানানোর জন্য অনুমতি পেল, ঠিক আছে। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি পর্তুগালরাও কি করলো, পর্তুগিজরাও যখন দেখলো আমাদের কালিকট আমাদের হয়ে গেছে, ওখানে ওরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন চালু করেছিল না, এরাও তাই করলো, ঠিক আছে। চলো নেক্সট। এবারে যখন অ্যাডমিনিস্ট্রেশনটা চালু করেছিল পর্তুগিজরা, তখন আমরা দেখেছিলাম না কোচিনে একটা হেডকোয়ার্টার করেছিল। এরাও মাদ্রাজে কি করলো, মাদ্রাজে একটা ফোর্ট সেন্ট জর্জ বলে একটা বড়, একটা বিশাল একটা দুর্গ স্থাপন করলো, ফোর্ট সেন্ট জর্জ বলে, ঠিক আছে। এবং সেটাই ছিল ওদের হেডকোয়ার্টার, ছিল কোম্পানির হেডকোয়ার্টার, ছিল করমণ্ডল উপকূল, এই এই এরিয়াটার হেডকোয়ার্টার ছিল এটাই, ঠিক আছে। সেটা কবে স্থাপন হয়েছিল, সেটা স্থাপন হয়েছিল 1641 সালে। আহ ওটা স্থাপন করেছিল, ঠিক আছে। এবং তারপরে যেহেতু ওই জায়গাটা পুরোপুরি ওদের প্রশাসন তৈরি হয়ে গেল, হেডকোয়ার্টার তৈরি হয়ে গেল, এটার ওরা নাম দিয়ে দিল মাদ্রাজ প্রেসিডেন্সি, রাইট। কবে নাম দিল, 1652 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি নামকরণ করলো, ঠিক আছে। তাহলে ভারতের বুকে যদি প্রশ্ন পড়ে, ভারতের বুকে সর্বপ্রথম কোন প্রেসিডেন্সি তৈরি হয়েছিল, সেটা হলো মাদ্রাজ প্রেসিডেন্সি, মনে থাকবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো এবার আসছি, আমাদের তার মধ্যে একটা প্রেসিডেন্সি হলো মাদ্রাজ, এবার আসছি বম্বে প্রেসিডেন্সি কি করে হলো। চলো, তাহলে এখানে ওরা কবজা করে ফেললো এটা। এবার চলে যাচ্ছে এখানে, এই যে বম্বে আছে এখানে, বম্বে ওরা কি করে পেলো বলতো, বম্বে ওরা পেলো, আচ্ছা আমাকে আরো একবার বলো, পর্তুগালের যে কোম্পানিটা ভারতে ছিল সেটা কি কোম্পানি, সেটা প্রাইভেট নয় স্যার, সেটা ছিল পিএসইউ, মানে পাবলিক সেক্টর ইউনিট, বা বলতে পারো গভর্নমেন্টের কোনো একটা, গভর্নমেন্টের কোম্পানি, গভর্নমেন্টের আন্ডারটেকিং কোনো একটা কোম্পানি। আর ইংল্যান্ডের যেটা ছিল, ইংল্যান্ডের কি ছিল, ইংল্যান্ডের কোম্পানিটা ছিল প্রাইভেট কোম্পানি, মানে 15 বছর জন্য, 20 বছরের জন্য ওরা মানে ক্ষমতা পায়, সরকার ওদেরকে, ইংল্যান্ডের সরকার ওদেরকে ক্ষমতা দেয়, ওরা গিয়ে বাণিজ্য করে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম 15 বছরের জন্য পেয়েছিল। কিন্তু ভারতে পর্তুগিজদের কেমন ভাবে চলছিল, এক একটা করে গভর্নর আসছিল, সে এসে ওটা চালাচ্ছিল, মানে সরকারি, পুরো সরকারি একদম, যেমন সিস্টেম সেরকম। তো 1600 দশকে ইংল্যান্ডের যে ছিল একজন, যে রাজা ছিল, ঠিক আছে, তোমার কিং চার্লেস 2, ওয়েট করো, কিং চার্লেস 2 এর সাথে পর্তুগিজদের এক রানীর কি হয়, বিয়ে হয়, কুইন ক্যাথারিন বারগানজা, ঠিক আছে, বিয়ে হলো 1661 সালে। এটা আমি 1661 সালে গল্প বলছি এখন আমরা। বিয়ে হওয়ার পরে, যেহেতু পর্তুগিজ আগে মানে বম্বে আগে পর্তুগিজদের অধিকারে ছিল, তাই কি করলো পর্তুগিজ সরকার, কি বললো, যে এই যে গভর্নর আছে ইন্ডিয়াতে, তাকেই বলা হচ্ছে তোমরা ওই যে বম্বেটা আছে না, ওটা ইংল্যান্ডদেরকে দিয়ে দাও, ইংরেজ সরকারকে দিয়ে দাও। যেহেতু পর্তুগিজ গভর্নমেন্টের মেয়েকে বিয়ে করেছে, তো সরকারের কথা মতো ওখানে যে গভর্নর ছিল, সে কিং চার্লেস 2 এর নামে ওটা ইস্যু করে দিল। কিং চার্লেস 2 কি করলো, যে ও দেখলো আমি তো বসে আছি ইংল্যান্ডে, আর আমাকে দিয়েছে ইন্ডিয়ার জায়গা, কি করে এখান থেকে প্রফিট কামানো যায়। ও বলল ভাই, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা আছো না, তোমাদেরকে আমি এই জায়গাটা লিজ দিয়ে দিলাম। 1668 সালে লিজ ও দিয়ে দিল। এবার যেহেতু ঘরের লোককে লিজ দিল, তাই বললো মাত্র প্রতি বছর আমাকে 10 পাউন্ড করে আমাকে দেবে, খুব সামান্য টাকা, ওকে। এইভাবে বম্বেটা কাজে চলে গেল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইভাবে বম্বেটাকে নিয়ে নিল, এবং এখানে এরপর থেকে এটাকে ওরা নাম করে দিল
বম্বে প্রেসিডেন্সি। কেন? কারণ এখানে ওরা বম্বে, যেমন ওখানে মাদ্রাজ ফোর্ট তৈরি করেছিল, তেমন এখানে তৈরি করেছে বম্বে কাস্টেল। তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গায় ওরা দেখো একটা করে বড় বড় বিল্ডিং বা দুর্গ বানাচ্ছে। মাদ্রাজে বানিয়েছিল ফোর্ট সেন্ট জর্জ, এখানে বানালো বম্বে কাস্টেল, তাই এটার নাম দিল বম্বে প্রেসিডেন্সি। ওকে, ক্লিয়ার? কবে হলো এটা? এটা হলো 1687 সালে। তাহলে দ্বিতীয় বা সেকেন্ড প্রেসিডেন্সি কোনটা? সেটা হলো বম্বে প্রেসিডেন্সি, 1687 সালে, রাইট? চলো নেক্সট। এবং এতদিন ওদের কি ছিল? এতদিন ওদের গুজরাট হেডকোয়ার্টার ছিল এই উপকূলে, এখন থেকে কি পূর্ব উপকূলের হেডকোয়ার্টার কোনটা হলো? সেটা হলো বম্বে, রাইট? স্যার বাকি পড়ে আছে ক্যালকাটা প্রেসিডেন্সি, এটা কি করে হলো? ওয়েট করো একটু, এক মিনিট। হ্যাঁ, যখন ইংরেজরা ভারতে ছিল তখন আমরা জানি কি ওর জাহাঙ্গীর থেকে শুরু হয়েছিল, তারপরে শাহজাহান এলো। যখন ওরা কলকাতার কথা ভাবছিল, বম্বের পরে এবার কলকাতার দিকে এরিয়াটা দখল করতে হবে, ওই সময় ভারতের রাজা ছিল শাহজাহান। ঠিক আছে? শাহজাহান কত বছর রাজত্ব করেছিল? 1628 থেকে 1658, প্রায় কত বছর? প্রায় 30 বছর। ঠিক আছে, ভালো করে বুঝবে। আমরা এখন 1651 গল্প বলছি, ঠিক আছে? 1651। এবারে যখন মুঘল সাম্রাজ্য শাহজাহান বাদশাহ রাজত্ব করছিল, তখন দেখো ওদের রাজ্যের যে সীমানা এতটা বিশাল ছিল। ঠিক আছে, কতটা বড় ছিল দেখতে পাচ্ছ? বিশাল ছিল। তো এবার কথা হলো, যখন কোনো একটা সাম্রাজ্য বিশাল আয়তন হয়ে যায়, তখন সেটা কি হয়? শাহজাহানের পক্ষে তো দিল্লিতে বসে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। তাই কি করলো, ও এক একটা এরিয়া ওর এক একটা জমিদার বা এক একটা লোককে দিয়ে দায়িত্ব দিয়ে দিল যে এটা তুমি সামলাবে, এটা তুমি সামলাবে, এখান থেকে যা আয় হবে তুমি আমাকে পাঠাবে, আমি তোমাকে পেমেন্ট করব আমার হিসেব মতো। সেভাবে বাংলাটা কার দায়িত্ব ছিল? আর যে ব্যক্তিদেরকে দায়িত্ব দিত, সেই পদটাকে, সেই পোস্টটাকে বলা হতো বা সুবা। জমিদার না বলে ওরা কি বলতো? সুবা বলতো। তাই বেঙ্গলের তখন সুবা কে ছিল? ছিল শাহ সুজা বা শাহাদুর, মানে সরি সুবাদার। ঠিক আছে? যে সুবেদারটা ছিল বা যে সুবাটা ছিল তার নাম ছিল শাহ সুজা। ঠিক আছে? ইংরেজরা কি করলো? ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো? এনার কাছে এসে রিকোয়েস্ট করছিল যে প্লিজ আমাদেরকে বেঙ্গলে একটু বাণিজ্য করতে দিন, বেঙ্গলটা তো খুবই উর্বর জায়গা, আমরা বাইরে থেকে এসেছি, আমাদের কিছু প্রফিট হবে, আপনি যা চাইবেন আমরা আপনাকে দেব। তখন বাংলার রাজধানী কি ছিল? ঢাকা ছিল। তো শাহ সুজা কি বললো যে ঠিক আছে, আমি শাহজাহানের সাথে কথা বলছি। বললো কেন আবার মানে আপনি এত বড় বাদশা এই 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 ছোটখাটো ব্যাপারে, এখানে তো আপনিই সব আপনার দায়িত্ব দিয়েছে। তো শাহ সুজা ভাবলো হ্যাঁ ঠিক বলছে, বলে ও শাহজাহানের সাথে কোনো রকম পরামর্শ না করে ব্রিটিশদেরকে 3000 টাকার বিনিময়ে ও বেঙ্গলটা দিয়ে দিল। ঠিক আছে? যে তো আপনারা এখানে বাণিজ্য করতে পারেন, অসুবিধা নেই। বেশ খুশি, বিরাট খুশি। তাহলে বেঙ্গলটা পেয়ে গেল। আস্তে আস্তে বেঙ্গলটা পেয়ে তবে তো কলকাতাটা নেবে, তাই না? এবারে যখন বেঙ্গলটা পেল শাহ সুজার থেকে 1651 সালে, তখন এখানে যে ভারতের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে এজেন্টটা ছিল, তখন কিন্তু দেখো গভর্নর, ভাইসরয় এসব কিছু নাম হয়নি, তখন ওদেরকে এজেন্ট বলা হতো, এজেন্ট। তাহলে বাংলার ফার্স্ট এজেন্ট বা যদি তোমাকে গভর্নর বলে, ওই কোম্পানির গভর্নর বেঙ্গলের প্রথম কে ছিল? উইলিয়াম হেজেস। মনে থাকবে, যখন বেঙ্গলটা ওরা পেল। আচ্ছা, বেঙ্গলে কোন কোন জায়গায় ওরা পেয়েছিল বাণিজ্য করার অধিকার? সেটা হুগলি, রাজমহল এবং পাটনা। তখন তো বিহার সব একসাথে ছিল। ঠিক আছে? তাহলে বাংলার প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট বা গভর্নর কে? সেটা হলো উইলিয়াম হেজ। ঠিক আছে? কার থেকে পেয়েছিল? বেঙ্গল সুবা শাহ সুজা। ঠিক আছে? তখন মুঘল সম্রাট কে ছিল? মুঘল সম্রাট ছিল স্যার শাহজাহান, রাইট? ওকে, কত সালে? 1651 সালে। তাহলে তিনটে জায়গা পেলো। এবার এখান থেকে যা আর্নিং হবে সেটা কি করবে? সেটা ওই ইংল্যান্ডে নিয়ে যাবে। তাহলে বেঙ্গলে ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল? সেটা বলবে হুগলিতে। যদি বলা হয় বেঙ্গলে ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল, সেটা বলবে স্যার হুগলিতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট ফ্যাক্টরি, রাইট? চলো, এবার সেই মতো এবারে ওরা যে বেঙ্গলে ছিল পুরো 1651 থেকে
1700 পর্যন্ত বেঙ্গলে ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রাজত্ব করেছিল সেটাকে আমরা তিনটে ভাগে ভেঙে আলোচনা করব আমাদের বোঝার সুবিধা। তো কি হলো, সেম উইলিয়াম হেজ কি ভাবলো যে হুগলি, রাজমহল, পাটনা আমরা যেভাবে দায়িত্ব পেয়েছি এখান থেকে আমরা মালপত্র কিনবো, কিনে নিয়ে গিয়ে ইংল্যান্ডে বিক্রি করে দেবো, তাই তো? কিন্তু মাঝে এখানে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? আচ্ছা, গল্পের অ্যাকর্ডিং তোমাদের কি মনে হয় কি সমস্যা এখানে হতে পারে? এনিওয়ান গেস করো। স্যার, শাহজাহান কি জেনে গিয়েছিল? মানে ওটাই আচ্ছা, হতে পারে, এটা হতে যেহেতু পারে। আর আর কারোর কি মনে হয়? এটা হতে পারে, ঠিক আছে। তোমরাও পার্টিসিপেট করো, তবে তো আমার পড়াতে ভালো লাগবে। বোথ ওয়ে যখন মানে কমিউনিকেশনটা হবে না, তখন ক্লাসটা আরো বেশি ইন্টারেস্টিং হয়। ওকে, সো যেটা সমস্যা হলো সেটা কোথায়? স্যার দেখা যাচ্ছে না, না আপনি বন্ধ করেছেন? দেখা যাচ্ছে না? না, আমারটা দেখা যাচ্ছে না। সবার কি তাই হচ্ছে? স্লাইড কি সবার দেখা না যাচ্ছে স্যার, না? দেখা যাচ্ছে। তাহলে রুবিনা তুমি একবার বেরিয়ে গিয়ে আবার তাহলে একবার ঢোকো, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে। সো কি হলো এখানে, যেটা সমস্যা হলো, এই যে সমুদ্রপথে যখন ভারত মানে বেঙ্গল থেকে ইংল্যান্ডে যখন মালগুলো ওরা নিয়ে যাচ্ছিল, তখন এখানে বিভিন্ন জায়গায় ওদের মানে টোল পয়েন্ট ছিল, টোল বা চেক পয়েন্ট। জাহাজ নিয়ে পুলিশরা ওখানে টোল কালেক্ট করতো, ঠিক আছে। তো উইলিয়াম হেজ ভাবলো যে আমি বেঙ্গলের যে সুবা ছিল তার থেকে অনুমতি নিয়ে বাণিজ্য করছি, তাহলে আমি আবার এই এত জায়গায় টোল কেন দেবো? ঠিক আছে, আমার তো টাকা ওয়েস্ট হচ্ছে, মুনাফা আমার এখানে লস চলে যাচ্ছে। তাই কি করলো, ও এদের সাথে যুদ্ধ করতে শুরু করে দিল, ঠিক আছে। এদের সাথে ঝগড়া করতে, এদেরকে ধ্বংস করতে, যুদ্ধ করতে শুরু করলো। তো এটা যখন করছিল তখন, যেহেতু এখন ইংরেজরা সবেমাত্র একটা বণিক, ওদের অত তো পাওয়ার ছিল না। তো টোল পয়েন্টে যে সমস্ত আর্মিরা ছিল ওদের থেকে জিনিসপত্র নিয়ে নিত, ঠিক আছে, জিনিসপত্র ওদের থেকে নিয়ে নিত। তো এইভাবে এবার চলে এলো, আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এলাম 1681 থেকে 1690। 1651 থেকে 81-র মধ্যে এইসব ঘটছে। এবারে 1681 থেকে 1690 এর মধ্যে কি ঘটলো, যেহেতু আমাদের উইলিয়াম হেজ ওই টোলদের সাথে যুদ্ধ করছিল, টোল পয়েন্টে যে সমস্ত আর্মিরা ছিল, তো ও কি করলো, আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলে দিই তোমাদের সুবিধার জন্য। 1681-র পরে আমাদের কিন্তু দুজনই চেঞ্জ হয়ে যায়। এখানে যে শাহ সুজা ছিল, এখন বেঙ্গলের দায়িত্বে কে আছে? শায়েস্তা খান। আর ওদিকে শাহজাহানের জায়গায় কে চলে এসছে? ঔরঙ্গজেব চলে এসছে, ঠিক আছে। এবার শায়েস্তা খান কি করলো, শায়েস্তা খান উইলিয়াম হেজকে খুব একটা সাপোর্ট করছিল না, ঠিক আছে। তাই উইলিয়াম হেজ বাধ্য হয়ে শায়েস্তা খানের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে দিল। এবার যেহেতু সাধারণ ব্যাপার, ও তো বণিক, পারবেই না। শায়েস্তা খান পাটনা, রাজমহল, হুগলি সবকটা ওর থেকে নিয়ে নিল, ওকে পুরো মানে ফকির করে দিল আর কি, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট হলো 1690 থেকে 1700। তাহলে 1690 এর আগে কি হয়ে গেছিল, মানে দিয়ে সেকেন্ড স্টেজটাতে, যে ইংল্যান্ড পুরো ফকির হয়ে গিয়েছিল, কিন্তু ইংল্যান্ডের কাছে আর কিছু ছিল না। তাহলে 1690 এ অন্য আরেকজন বণিক এলো, জব চার্নক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তিনি একটু বুদ্ধিমান লোক। তিনি কি করলো, তিনি তখন যে শায়েস্তা খান ছিল তাকে বলল যে মালিক, আপনি তো সব নিয়ে নিয়েছেন, কাইন্ডলি এই 3টে গ্রাম আমাদেরকে দিন, আমরা আপনার সাথে কোনো রকম বিতর্কে যাব না, আমরা শান্তিভাবে বাণিজ্য করব। কি কি? সুতান্তি, গোবিন্দপুর আর মানে কালিকাতা, ঠিক আছে, যেটাকে কালীঘাট বলা হয়। এই 3টেরই একসাথে বলা হয় ক্যালকাটা। তো শায়েস্তা খান বলল ঠিক আছে, আপনি যখন মানে শান্তিবান মানুষ, আমি আপনাকে 1200 টাকার বিনিময়ে আপনাকে মালিকানা দিলাম এই 3টে গ্রামের, আপনি এই 3টে গ্রামে বাণিজ্য করতে পারবেন, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে কি করলো ওরা, যে ক্যালকাটা, যে 3টে গ্রাম মিলিয়ে যে ক্যালকাটাটা হয়েছিল, সেখানে 1700 সালে ফোর্ট উইলিয়াম বলে একটা দুর্গ তৈরি করে ফেললো, ঠিক আছে। এবং সেই দুর্গের ফার্স্ট প্রেসিডেন্ট হলো চার্লস আইরি, ঠিক আছে, চার্লস আইরি, ঠিক আছে।
দেখো তুমি একটু মানে মনে করে দেখো, চেন্নাই যখন দখল করলো মাদ্রাস, সেখানে করলো সেন্ট জর্জ, যখন বম্বে সেখানে করলো বম্বে কাস্টেল, আর যখন কলকাতা পেয়ে গেল তখন করলো ফোর্ট উইলিয়াম। প্রত্যেকটা জায়গায় একটা করে বড় বড় বিল্ডিং উনি করলেন। আর এখানেই কি হলো, এখানেই এটার নাম দিলেন ফোর্ট উইলিয়াম। এবং এটা ছিল একটা ফর্টিফাইড সেটেলমেন্ট, মানে কি, এটা ছিল এদের মানে এখানে ওরা বসবাস করবে এবং চারিদিকে ওদের দুর্গ ছিল। দেখো দুর্গ ছিল, ঠিক আছে, তাই এটার নাম দিল ফোর্ট উইলিয়াম। এবং এটা হলো 1700 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, রাইট? ওকে। এবং এরপর থেকে এটাকে বলা হয় ক্যালকাটা প্রেসিডেন্সি। ওকে, বোঝা গেছে তাহলে? ইংরেজদের গল্প এখানে বোঝা গেল কি করে ওরা তিনটে প্রেসিডেন্সিতে নিজেদের ক্ষমতা অর্জন করলো। ওকে, চলো নেক্সট। এখন আমাদের ডাচ পড়লাম, আমরা ইংলিশ পড়লাম, ইংরেজ পড়লাম, এবার আমাদের বাকি আছে ফ্রেঞ্চ। তো ফ্রেঞ্চের লোকেশনটা কোথায় একবার দেখে নি। স্যার, হেয়ার ইজ দ্য ফ্রেঞ্চ, এই হলো ফ্রেঞ্চ, দেখো এই যে এই হলো ফ্রেঞ্চ, ফ্রান্স। ওকে, যদি বলো যে লোকেশন দেখবো, তোমাকে আমি আরো একবার দেখাই। লোকেশন, লোকেশন কোথায় গেল, এই যে এটা পর্তুগাল, এটা ইংল্যান্ড, এটা হল্যান্ড, আর এটা হলো ফ্রান্স। তাহলে তিনজন অলরেডি চলে এসছে। 1605 সালে ফ্যাক্টরি করেছে প্রথমে, সরি 1500 সালে কে ফ্যাক্টরি করেছে, পর্তুগাল। তারপরে 1605 সালে ফ্যাক্টরি করলো নেদারল্যান্ড, তারপরে 1613 সালে ইংল্যান্ড। এবার মার্কেটে কে আসবে, আসবে ফ্রান্স। তো ফ্রান্সের যে রাজা ছিল সেটার নাম হলো লুইস ফোর্থ। লুইস ফোর্থ কি দেখলো, লুইস ফোর্থ দেখলো যে এখান থেকে আমাদের এই ইউরোপ থেকে প্রচুর লোক ইন্ডিয়াতে গিয়ে বাণিজ্য করছে, মানে পূর্ব সাইডে গিয়ে, ইন্ডিয়া বলো, মালয়েশিয়া বলো, ইন্দোনেশিয়া বলো। তাই উনি ওনার যে একটা মন্ত্রী আছে কোলবার্ট, কোলবার্টকে বললো, আচ্ছা কোলবার্ট, আমরাও তো গিয়ে বাণিজ্য করতে পারি। কোলবার্ট বললো, হ্যাঁ স্যার করতে পারি। তাহলে বললো একটা প্ল্যান রেডি করো। কোলবার্ট বললো, স্যার অলরেডি আমি প্ল্যান রেডি করে আছি, আপনি অনুমতি দিলে আমি প্ল্যান এক্সিকিউট করতে শুরু করব। তো লুইস ফোর্থ কি বললো, ঠিক আছে তাহলে একটা কোম্পানি গঠন করো। তো 1664 সালে ফ্রান্সের একটা কোম্পানি হলো ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের ভাষায় হলো ক্যাম্পেন ডেস ইন্ডিস ওরিয়েন্টালস, ঠিক আছে। ও প্রশান্ত মহাসাগর দিয়ে গিয়ে ইন্ডিয়াতে যাবে। কত বছরের জন্য কন্ট্রাক্ট দিল, 50 বছরের জন্য দিল, ঠিক আছে। যে ফ্রেঞ্চের এই কোম্পানিটা 50 বছরের জন্য ইন্ডিয়াতে গিয়ে বাণিজ্য করতে পারবে, রাইট? ওকে, চলো নেক্সট। কোনো সমস্যা হলো না, ঠিক আছে। এবারে ওরা একটা প্ল্যান করলো, বললো স্যার পর্তুগালরা ওদের স্ট্র্যাটেজি আলাদা ছিল, ডাচদের স্ট্র্যাটেজি আলাদা ছিল, আমরা একটু অন্যভাবে যাব। কোলবার্ট লুইস ফোরকে বলছে, স্যার আমার যেটা প্ল্যান আছে। তো লুইস ফোর বললো, শোনাও। বললো, স্যার আমরা না প্রথমে আমাদের দেশ থেকে আমরা প্রথমে আফ্রিকার মাদাগাস্কারে গিয়ে উঠবো, যে মাদাগাস্কার দ্বীপটা আছে, এবং ওখানে গিয়ে আমরা একসাথে ফ্রেঞ্চের অনেকগুলো জাহাজ আমরা ওখানে মানে আর কি আমরা এ করে রাখবো, ওখানে মজুত করে রাখবো আমরা, ঠিক আছে, অনেকগুলো জাহাজ ওখানে। তারপরে আমরা ওখান থেকে শুধু ইন্ডিয়াতে নয়, আমরা চারিদিকে জাহাজ মুভমেন্ট করাবো বণিকদেরকে, যেখানে দেখবো আমাদের পক্ষে বাণিজ্য করা সহজ, আমরা সেখানে সেই জায়গাটাকে গ্র্যাব করব। তো লুইস ফোর বলল, বেশ ভালো আইডিয়া, কিন্তু এখানে একটা সমস্যা আছে। তুমি বলো, এতগুলো যখন জাহাজ এরকম মানে কয়েক শ জাহাজ যখন মাদাগাস্কার দ্বীপে এসে ওরা এখানে থাকতে শুরু করবে, মানে এটা ছিল ওদের রিজার্ভ করার জায়গা, রিজার্ভ ফোর্স, এখান থেকে রিজার্ভ রাখবে এবং চারিদিকে ওরা পাঠাবে। এবং ওরা এটাও বললো, স্যার যখন আমরা এই সমস্ত জায়গায় যখন আমাদের ফোর্সের প্রয়োজন হবে, আমাদের আর এত দূর থেকে পাঠাতে হবে না, আমরা মাদাগাস্কার থেকে সাপ্লাই দিয়ে দেবো। কিন্তু সমস্যাটা হলো মাদাগাস্কারে তো কেউ না কেউ বসে আছে, সে কি চাইবে আমার এখানে এসে এতগুলো সৈন্য একসাথে থাক? তো ওখানে ওদের কিছু যুদ্ধ করতে হলো, আলটিমেটলি ওরা জয় করে মাদাগাস্কারে ওরা থাকলো এবং এখান থেকে ওরা সাপ্লাই করতে শুরু করলো। এবং পরবর্তীকালে যখন স্মুথ হয়ে গেল, তখন ডিরেক্ট ফ্রান্স থেকে ওরা এসে মাদাগাস্কারে কখনো কখনো মাদাগাস্কারে না গিয়েও ওরা ফ্রান্স থেকে ইন্ডিয়ায় চলে গেল। কিন্তু যেটা মানে মনে রাখার বিষয় হবে, মাদাগাস্কারটা ছিল ওদের চেক পয়েন্ট, ঠিক আছে, প্রথমের দিকে।
এবং সর্বপ্রথম 1667 সালে মাদাগাস্কার থেকে একটা ফ্রেঞ্চের জাহাজ এসে কোথায় উঠলো? এসে উঠলো ইন্ডিয়াতে। মনে থাকবে কবে? 1667 সালে। আর 1664-তে কি হয়েছিল? 1664-তে কোম্পানিটা প্রতিষ্ঠা হয়েছিল, রাইট? তাহলে 1667 সালে ফ্রেঞ্চের একটা জাহাজ ইন্ডিয়াতে গিয়ে উঠলো। আচ্ছা, যখন ইন্ডিয়াতে গিয়ে উঠলো ফ্রেঞ্চের একটা জাহাজ, সেটা কোথায় গিয়ে উঠলো? সেটা উঠলো সুরাটে, ঠিক আছে? তাহলে আমাদের সুরাটে সর্বপ্রথম কে ফ্যাক্টরি নির্মাণ করে? সেটা হলো ইংল্যান্ড, প্লাস ফ্রান্সও এসে সুরাটে কিন্তু একটা ফ্যাক্টরি নির্মাণ করলো, ঠিক আছে? কিন্তু এর আগে কিছু একটা ঘটনা হলো, সেটা কি? যখন ফ্রান্স এখানে আসলো তখন ঔরঙ্গজেব এখানে শাসন করছে, ঠিক আছে? তো ঔরঙ্গজেবকে খুব সহজে কনভান্স করলো, কে করলো? ফ্রান্সিস কারান। ফ্রান্সিস কারান বলে এই কোম্পানির একজন গভর্নর ছিল, সে ঔরঙ্গজেবকে কনভিন্স করলো, ঔরঙ্গজেব পারমিশন দিয়ে দিল। উইথ দ্য পারমিশন অফ ঔরঙ্গজেব দে established a fort in সুরাট। ওকে, তারা সুরাটে তাদের প্রথম ফ্যাক্টরি তারা নির্মাণ করলো, ঠিক আছে? নেক্সট ওদের লক্ষ্য ছিল মুসলিপাটনাম, কারণ এদিকে যেমন সুরাট ভালো একটা জায়গা ছিল, এদিকে তেমন মুসলিপাটনাম ছিল। সবাই ওই জন্য এইগুলোকে আগে ওরা নোটিস করছে। তো সুরাটে 1629 সালে ওরা একটা ফ্যাক্টরি নির্মাণ করলো, কার পারমিশনে? কুতুব শাহ বলে একজন ওখানে রাজা ছিলেন, গোলকুন্ডা বংশের রাজা কুতুব শাহ, গোলকুন্ডা জায়গাতে কুতুব শাহ ডাইনাস্টির কুতুব শাহ বলে একজন রাজা ছিল, ওনার পারমিশনে ওরা দ্বিতীয় একটা ফ্যাক্টরি মুসলিপাটনামে ওরা নির্মাণ করলো, ঠিক আছে? হলো 1669। নেক্সট ওরা আরো দুটো জায়গায় দেখো ফ্যাক্টরি নির্মাণ করেছে, একটা হলো পুডুচেরি আর একটা হলো পন্ডিচেরি আর একটা হলো চন্দননগর। এবারে এই দুটো কিভাবে করলো? সুরাটে যেমন ঔরঙ্গজেবের পারমিশনে, মুসলিপাটনামে যেমন কুতুব শাহর পারমিশনে, তাহলে পন্ডিচেরি আর চন্দননগর কিভাবে করলো আমরা এক এক করে দেখে নিই। ওরা 1674 সালে পন্ডিচেরিতে ওরা ফ্যাক্টরি নির্মাণ করেছিল, আর এরপরে সুদূর অনেক বছর পরে 1692 গিয়ে ওরা চন্দননগরে, মানে আমাদের যেটা হুগলি আছে, তো সেখানে গিয়ে ওরা ফ্যাক্টরি নির্মাণ করে। ওকে, তো আমরা এক এক করে দেখবো এই দুটো স্টোরি কি আছে। পন্ডিচেরি 1674 সালে ওরা হয়, কিন্তু পন্ডিচেরি এটা যে 1674 সালে ওরা যে এখানে ফ্যাক্টরি নির্মাণটা করলো, কেন? এর পিছনে কারণ কি ছিল? ভালো করে দেখো। মুসলিপটনামে কি হলো, এখানে যখন ওরা ফ্যাক্টরি করে বাণিজ্য করছে, তো এতগুলো মানুষ, এতগুলো বিজনেসম্যান, এতগুলো ফ্রান্সের বণিক, জাহাজ, এদের তো থাকার একটা জায়গা চাই, তাই না? তো তখনকার যে গভর্নর ছিল সে ছিল ফ্রান্সিস মার্টিন। ফ্রান্সিস মার্টিন কি মনে করলো যে আমাদের এত সৈন্য, এত বণিকদের সেটেলমেন্টের জন্য, বসতি করার জন্য পন্ডিচেরিটা খুব ভালো জায়গা, ঠিক আছে? তাই কি করলো উনি, তখন পন্ডিচেরি যে রাজা ছিলেন শের খান লোদি, ঠিক আছে, বিজাপুরের যে রাজা ছিলেন, তখন পন্ডিচেরি বিজাপুর সাম্রাজ্যের মধ্যে ছিল, ওনারকে রাজি খুশি করিয়ে পন্ডিচেরিটাকে নিজের দায়িত্বে নিয়ে নিলেন 1674 সালে। এবং সেখানে উনি একটা ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেশন গঠন করলো, অফিস, মানে ফ্রেঞ্চদের থাকার জায়গা, সবকিছু উনি পন্ডিচেরিটা খুব সুন্দর করে উনি সাজালো, এবং সেখানে ওরা সেটেলমেন্ট বলো, অফিস বলো, সবকিছু ওরা তৈরি করলো, ঠিক আছে? কবে? 1674 সালে। কার থেকে? শের খান লোদির থেকে। এই জন্য ফ্রান্সের যে সরকার আছে, ফ্রান্সের মানে যারা ফ্রান্সে বসে আছে, তারা বলল যখন মার্টিন এত ভালো কাজ করলো, তাহলে মার্টিনকে ফ্রেঞ্চের মানে ইন্ডিয়াতে গভর্নর বানিয়ে দেওয়া হলো, ঠিক আছে? প্রথম গভর্নর হলো ফ্রেঞ্চ মার্টিন, বাট এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এটা ইম্পর্টেন্ট পন্ডিচেরি ফ্রান্সরা কবে দখল নেয়, সেটা হলো 1674 সালে। কার পারমিশনে? সেটা হলো শের খান লোদি। এরা কিন্তু একটা জিনিস নোটিস করো, কারোর সাথে যুদ্ধ করছে না, পারমিশন নিয়ে করছে। গুড বয়, ঠিক আছে? নেক্সট এটা হলো। এবার স্যার হুগলিতে চন্দননগরের গল্পটা কি আছে? হুগলিতে চন্দননগরে কিভাবে করলো? সেটা 1692 করেছে, বাট কিভাবে? 1676 সালে হুগলিতে মানে পুরো বেঙ্গলটা কার দায়িত্বে দিল? ঔরঙ্গজেব দিল শায়েস্তা খানের দায়িত্বে, যে তুমি বেঙ্গলের গভর্নর, আজ থেকে তুমি সামলাবে। তো ফ্রেঞ্চ কি করলো? 1676 সালে গিয়ে শায়েস্তা খানকে কি বললো, যে কাইন্ডলি আমাদের একটু আমি ভুল বলছি, 1676 সালে শায়েস্তা খান দায়িত্বটা পায়, ঠিক আছে? তার কিছু বছর পরে
ফ্রেঞ্চরা শায়েস্তা খানের কাছে গেল যে কাইন্ডলি আপনাদের এখানে আমাদের একটা মানে কারখানা করতে দিন। তো কিছু একটা হিসাব নিকাশের মধ্যে দিয়ে, কিছু একটা দাবি দেওয়ার মধ্যে দিয়ে শায়েস্তা খান ফ্রেঞ্চদেরকে কোনো রকম অশান্তি না করে পারমিশন দিয়ে দিল যে ঠিক আছে, তোমরা বাংলায় যেখানে খুশি একটা জায়গায় তোমরা ফোর্ট বানাতে পারো। তো ওরা সেটা কোথায় বানালো? চন্দননগরে বানানো 1692 সালে, রাইট? তাহলে কোথায় কোথায়? প্রথমে সুরাট, তারপরে মুসলিপাটানাম, তারপরে পন্ডিচেরি, তারপরে চন্দননগর। সুরাটে কার? ঔরঙ্গজেবের অনুমতি নিয়ে। মুসলিপাটনামে কার? সেটা হলো কুতুব শাহর অনুমতি নিয়ে। পন্ডিচেরিতে কার? সেটা হলো তোমার লোদি, আদিল শাহ লোদি না কিছু একটা ছিল, হ্যাঁ শের খান লোদি। শের খান লোদির অনুমতি নিয়ে, আর চন্দননগরে হলো শায়েস্তা খানের অনুমতি নিয়ে, রাইট? তাহলে 1692 করলো। কিন্তু এই জায়গাটা দেখো, পুরো এই জায়গাটা আমি রেড করেছি, রেড 1773 পর্যন্ত। কেন? এই যে সময়টাতে না ভীষণ অশান্তি চলে ফ্রেঞ্চ, ডাচ আর ইংলিশদের মধ্যে, ভীষণ অশান্তি চলে। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো। কর্ণাটিক ওয়ার, কর্ণাটকের যুদ্ধ, এইসব নানান টেনশনের মধ্যে দিয়ে দিন কাটে। এবং ফ্রেঞ্চদের অবস্থা ভীষণ খারাপ করে দিয়েছিল, ভীষণ। ডাচরা তখন ফ্রেঞ্চদেরকে ভীষণ অবস্থা খারাপ করে দিয়েছিল। দুটো কারণ ছিল। ফ্রেঞ্চদের তখন ফ্রান্সে যে সরকার ছিল, ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে নিজেরা যুদ্ধ করছিল, ফলে ওরা ভারতে থাকা ফ্রেঞ্চদেরকে খুব একটা নজর দিতে পারেনি যে ওরা কিভাবে আছে না আছে, তো সাপোর্ট দিতে পারিনি। ওই কারণে ডাচরা ফ্রান্সদের উপরে ভীষণ অ্যাটাক করছিল, সাথে ইংরেজরা তো আছেই আছে। তো এটা আমরা পরের ক্লাসে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? এখন ইন্ডিয়াতে তিনটে শক্তি চলে এসছে, পর্তুগাল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ডাচ। এছাড়া একটা ছিল, সেটা হলো ড্যানিশ। সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, নোটে থিওরি নোটে দেওয়া আছে, পড়ে নেবে। বাট এখান থেকে কোশ্চেনও আসে না, আর এরা খুব একটা বেশি দিনের জন্য ছিলও না, ঠিক আছে? এদের রোল খুব বেশি নেই। এবারে কথা হলো এই যে পন্ডিচেরি, যে একদম পন্ডিচেরির শিকড় থেকে ফ্রেঞ্চ নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিল পন্ডিচেরি। এই জন্য তুমি এখনো পর্যন্ত পন্ডিচেরিতে গেলে তুমি দেখতে পাবে ফ্রান্সের অনেক কিছু ওখানে বিল্ডিং ফিল্ডিং অনেক করে রেখেছিল, ঠিক আছে? ওরা অনেক দিন ওখানে ছিল। তো প্রথমে সুরাটে যে ওরা ফ্যাক্টরি বানিয়েছিল, সুরাট আর মছলিপট্টনমে, এটা ডাচরা নিয়ে নেয়। পন্ডিচেরি যে ওরা শহরটাও থাকতে শুরু করেছিল, সেটাও ডাচরা নিয়ে নেয় 1693 সালে। কিন্তু যদিও সেটা আবার ফ্রেঞ্চরা কি করে, একটা ট্রিটি হয়েছিল ফ্রান্স আর ডাচেদের মধ্যে, ট্রিটি অফ রিসউইক 1697 সালে। সেখান থেকে আবার পন্ডিচেরি ফ্রেঞ্চদেরকে দিয়ে দেওয়া হয়, আবার রিটার্ন করা হয়, ঠিক আছে? তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটুকু মনে রাখবে, ট্রিটি অফ রিসউইক কাদের মধ্যে? ফ্রান্স আর ডাচদের মধ্যে। কি হয়েছিল? পন্ডিচেরি আবার ফ্রান্সদেরকে রিটার্ন করা হয়েছিল, ঠিক আছে? তো এটা ছিল আজকের ক্লাস। আমাদের সব ইউরোপিয়ান শক্তিরা চলে এসছে, ঠিক আছে? আমাদের সমস্ত ইউরোপিয়ান শক্তিরা চলে এসছে। এবার এরা একে অপরের সাথে যুদ্ধ করবে, এবং সেটা আমাদের হবে অ্যাডভেন্টার ইউরোপিয়ানের লাস্ট ক্লাস, কর্ণাটিক ওয়ার। ওকে, তো ক্লাস কি বোঝা গেছে? কোনো সমস্যা থাকলে বলতে পারো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। নোট পাবে, নোটটা একবার পড়ে নেবে, এবং অবশ্যই নিজেদের যে বইগুলো থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই পড়বে। সৌমিক, বোঝা গেছে ক্লাস? সৌমিক তো একদমই নতুন। সো গভর্নররা যেমন তোমাদেরকে থ্যাঙ্কস বলছে, আমিও বলে দিই থ্যাংক ইউ এবং গুড নাইট। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস হয়তো কালকে হবে না, নেক্সট উইকে হবে, ঠিক আছে? সো গুড নাইট।